আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো হেডার অ্যান্ড ফুটার। এই হেডার অ্যান্ড ফুটার এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। হেডার অ্যান্ড ফুটার এটি হলো পেজ সেটআপের একটি অংশ। পেজ সেটআপের মধ্যে যে 4টি ট্যাব রয়েছে তাদের মধ্যে একটি ট্যাব হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। আমি আমার টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক 49 বাংলা পেজ সেটআপ এই টিউটোরিয়ালটিতে পেজ সেটআপের 3টি ট্যাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করতে চাই হেডার অ্যান্ড ফুটার এই ট্যাব নিয়ে। এখন হেডার অ্যান্ড ফুটার নিয়ে আলোচনা করার পূর্বে আমরা স্প্রেডশিটের কয়েকটা ভিউ দেখে আসি। এই ভিউ দেখার জন্য আমাদের এখানে ভিউ ট্যাবে যেতে হবে। ভিউ ট্যাবে যাওয়ার পরে তারপর যদি আমরা নর্মাল সিলেক্ট করে দিই, সাধারণত এক্সেলের কোনো পেজ ওপেন করলে সেটা নর্মাল ভিউতেই থাকে। যদি এটাকে আমরা পেজ লেআউট এই ভিউতে যাই তাহলে ভিউটা আমাদের এমন হবে। যদি এখানে পেজ ব্রেক প্রিভিউ যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের এই ভিউটা এমন শো করবে। আমরা এক্ষেত্রে নর্মাল ভিউতে ফিরে আসি, নর্মাল ভিউতে ক্লিক করলাম, তাহলে আমাদের নর্মাল ভিউতে চলে আসলো। এই ভিউ দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন হেডার অ্যান্ড ফুটার ক্রিয়েট করব তখন এই পেজ লেআউট এই ভিউতে গেলে আমরা সহজেই হেডার অ্যান্ড ফুটারগুলো এখানে ইনসার্ট করতে পারবো, যেটা কিনা ভিজিবল হবে, যেটা সহজেই দেখে দেখে হেডার অ্যান্ড ফুটার লেখা যাবে। কিন্তু যদি আমাদের নর্মাল ভিউতে থাকে তাহলে হেডার অ্যান্ড ফুটার এক্ষেত্রে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের হেডার অ্যান্ড ফুটার সেট করার জন্য পেজ লেআউট এই ভিউতে যাওয়াটাই উত্তম। এখন আমরা একটু দেখে আসি কিভাবে পেজ সেটআপ থেকে হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট করা যায়। আমরা এখানে পেজ লেআউটে যাই, এখানে যাওয়ার পরে তারপরে এখানে পেজ সেটআপের এই এক্সপ্যান্ড বাটনে ক্লিক করলে আমাদের পেজ সেটআপের এই মূল ডায়লগ বক্সটা ওপেন হলো। এখন এখানে যেটা রয়েছে হেডার অ্যান্ড ফুটার এই তৃতীয় ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে হেডার অ্যান্ড ফুটারের এই ট্যাবটা ওপেন হয়। এখানে যে অপশনগুলো রয়েছে দেখুন, এখানে কাস্টম হেডার, এখানে কিছু অপশন রয়েছে আমি কি কি ইনসার্ট করতে চাই। আমি কি লেফট সেকশন ইনসার্ট করতে চাই নাকি সেন্টার সেকশনে নাকি রাইট সেকশন ইনসার্ট করতে চাই, এটা এখানে রয়েছে। এবং কি কি ইনসার্ট করতে চাই তার সমস্ত ডিটেলস এখানে রয়েছে। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। তারপরে এখানে কিছু অপশন রয়েছে যে অপশনগুলো আমরা অন্যভাবে পেতে পারি। ফুটারের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য। আমরা এখানে কাস্টম ফুটারে ক্লিক করলে ফুটারের বেলায়ও আমরা এই অপশনগুলো এখান থেকে ইনসার্ট করতে পারি। আমরা এটাকে ক্যান্সেল দিলাম। এছাড়া আমরা এখান থেকেও ফুটারের বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারি আর হেডারের বিভিন্ন অপশন এখান থেকেও সিলেক্ট করতে পারি। তবে এই অপশনগুলোর দ্বারা নিজের মতো করে কাস্টমাইজ করা সম্ভব হয় না। নিজের মতো করে কাস্টমাইজ করার জন্য কিছু কমান্ড আমাদের জানা প্রয়োজন। এই কমান্ডগুলো প্রথমে আমরা দেখব, এরপর আমরা হেডার অ্যান্ড ফুটারের মূল আলোচনায় চলে যাব। এখান থেকে একটা পদ্ধতি জানলাম যে পদ্ধতির মাধ্যমে আমরা হেডার এবং ফুটার ইনসার্ট করতে পারি। আমি আরেকটা বিষয় আলোচনা করতে চাই, এই হেডার অ্যান্ড ফুটার অন্য কিভাবে ইনসার্ট করা যায়। আমরা এখানে ইনসার্ট এই ট্যাবে আসলে পরে এখানে একটা অপশন রয়েছে হেডার অ্যান্ড ফুটার। যদি এই হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করি তাহলে পেজ লেআউট ভিউতে চলে আসবে এবং হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট করার জন্য আমাদের কিছু বক্স চলে আসবে। আমরা হেডার অ্যান্ড ফুটার এই ভিউ থেকেই ইনসার্ট করতে চাই। তবে তার আগে আমরা একটু হেডার অ্যান্ড ফুটারের কমান্ডগুলো সম্পর্কে জেনে নেই। যেমন হেডার অ্যান্ড ফুটারের কমান্ডগুলো কিভাবে লেখে এবং এই কমান্ডগুলো কিভাবে কাজ করে। দেখুন, হেডার অ্যান্ড ফুটারের মূল কমান্ডটা হচ্ছে এটা, অর্থাৎ একটা এম্পারস্যান্ড সাইন যেটাকে আমরা অ্যান্ড চিহ্ন বলে থাকি, এবং তারপরে একটা থার্ড ব্র্যাকেট, তারপরে মাঝখানে কিছু টেক্সট লিখতে হবে, তারপরে আরেকটা থার্ড ব্র্যাকেট। এখন মাঝখানে যে টেক্সটগুলো আমরা লিখবো এই টেক্সটের ভিত্তিতে আমরা হেডার এবং ফুটারকে কাস্টমাইজ করতে পারবো। যেমন ধরুন, আমরা এখানে কমান্ডগুলো লিখে রেখেছি, প্রথমে এম্পারস্যান্ড সাইন, তারপরে একটা থার্ড ব্র্যাকেট, তারপরে মাঝখানে যদি আমরা পেজ এই শব্দটা লিখি, তারপর যদি আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, তাহলে এটা দ্বারা বোঝায় আমাদের প্রত্যেকটা পেজে নাম্বারগুলো সিকোয়েন্সিয়ালি বসবে। অর্থাৎ প্রথম পেজটা যদি 1 হয়, পরের পেজটা হবে 2, তারপরে পেজটা হবে 3, এভাবে। কিন্তু মাঝখানে যদি আমরা পেজ না লিখে পেজেস অর্থাৎ একটা এস যোগ করে দেই, এটা দ্বারা বোঝায় এই ডকুমেন্টটাতে অর্থাৎ এই ফাইলটাতে কতগুলো পেজ আছে সেই পেজের টোটাল সংখ্যাটা এখানে বোঝাবে। আবার যদি মাঝখানে ডেট এই কথাটি লিখে দিই তাহলে কারেন্ট ডেট যা, এই কারেন্ট ডেটটা এই হেডার বা ফুটারে শো করবে। যদি টাইম লিখে দিই তাহলে এখানে কারেন্ট টাইম শো করবে। যদি পাথ এটা লিখে দিই তাহলে এই পাথ দ্বারা শো করবে আমি যে ফাইলটা ওপেন করেছি এই ফাইলটা কোন ড্রাইভের কোন ফোল্ডারে রয়েছে, এই পাথটা শো করবে। যদি এখানে
এইভাবে ফাইল লিখে দিই এখানে, অর্থাৎ প্রথমে অ্যাম্পারস্যান্ড সাইন, তারপরে একটা থার্ড ব্র্যাকেট, তারপর ফাইল, তারপরে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ, যদি এভাবে লিখে দিই তাহলে এটা দ্বারা হেডার এবং ফুটারে ফাইলের নামটা শো করবে। যদি এখানে ট্যাব লিখে দিই তাহলে হেডার এবং ফুটারে যেই শিটে আমরা কাজ করছি এই শিটের যে নামটা, এই নামটা এখানে শো করবে। যদি এখানে পিকচার এই কথাটা লিখে দেই তাহলে একটা পিকচার ইনসার্ট করার জন্য আমাদেরকে বলবে, এবং যদি আমরা পিকচারটা ইনসার্ট করে দিই তাহলে হেডার এবং ফুটারে পিকচারটা শো করবে। আর যদি কোনো অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ না করি বা থার্ড ব্র্যাকেট ইউজ না করি, অর্থাৎ সেম এই ফরম্যাটে ব্যবহার না করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই টেক্সট লিখব এই টেক্সটটা ফিক্সড টেক্সট হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ এই টেক্সটটা প্রত্যেকটা পেজে চলে যাবে এবং প্রত্যেকটা পেজে সেম টেক্সট হবে যদি আমরা কোনো অ্যাম্পারস্যান্ড সাইন এবং থার্ড ব্র্যাকেট ব্যবহার না করি। এই হচ্ছে মোটামুটি হেডার অ্যান্ড ফুটারের কমান্ড। এখন এই কমান্ডগুলো আমরা ব্যবহার করে হেডার এবং ফুটারকে কাস্টমাইজ করব। তো চলুন দেখি হেডার এবং ফুটারকে কিভাবে কাস্টমাইজ করা যায়। আমরা একটা ভিন্ন পেজে যাই। আমরা এখানে একটা ডকুমেন্ট নিয়েছি। এই ডকুমেন্টটা হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন থানা এবং তাদের সাব পোস্ট অফিসের পোস্ট কোড নাম্বার। এখন আমরা ওই কমান্ডগুলো ব্যবহার করতে চাই ইতিপূর্বে যে কমান্ডগুলো আমরা শিখে এসেছি। এখন এই কমান্ডগুলো আমরা কোথায় প্রয়োগ করতে চাই? এখানে তিনটা বক্স রয়েছে। এটা রয়েছে লেফট বক্স, এটা মিডল, এটা রয়েছে রাইট। এখন আমরা যদি এই কমান্ডটা এই মিডলে প্রয়োগ করতে চাই বা রাইটে প্রয়োগ করতে চাই তাহলে আমাদের এই রাইট বক্সে কার্সর নিতে হবে। এখানে নেওয়ার পরে তারপরে যদি পেজ নাম্বার এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমরা যে কমান্ডটা শিখে এসেছিলাম, অর্থাৎ একটা অ্যাম্পারস্যান্ড সাইন, তারপর একটা থার্ড ব্র্যাকেট, তারপর পেজ শব্দটা এভাবে যদি লিখি, তারপর যদি আমরা এই হেডার এবং ফুটারের বাইরে কোথাও ক্লিক করি তাহলে দেখুন এখানে 1 শো করছে। আলটিমেটলি এর পরবর্তী পেজে 2 শো করবে। দেখুন আমরা যাই এর পরবর্তী হেডারে, দেখুন এর পরবর্তী হেডারে এখানে 2 শো করছে। এভাবে সিকোয়েন্সিয়ালি পেজ শো করবে। কিন্তু যদি আমরা এখানে পেজ এই শব্দটা সিলেক্ট না করে যদি এখানে পেজেস এটা সিলেক্ট করতাম বা এভাবে লিখে দিতাম তাহলে এখানে এই পেজেস শব্দের অর্থ আমার এই ডকুমেন্টে যতগুলো পেজ আছে ততগুলো পেজ শো করবে। আমাদের এই ডকুমেন্টে মোট 28টা পেজ রয়েছে। যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখুন এখানে 28 শো করছে। আমরা আবার এখানে চলে যাই। এখানে যাওয়ার পরে এরপরে কারেন্ট ডেট এটাতে যদি ক্লিক করি তাহলে ডেট শো করবে। আমরা বাইরে ক্লিক করি, দেখুন এখানে ডেট শো করছে। তারপর আবার ক্লিক করি, এরপর যদি কারেন্ট টাইম ক্লিক করি তাহলে কারেন্ট টাইম শো করবে। ফাইল পাথ ক্লিক করলে ফাইল পাথ শো করবে। ফাইল নেম ক্লিক করলে এখানে ফাইলের যে নাম, দেখুন এখানে ফাইলের নামটা হচ্ছে এক্সেল ম্যাজিক ট্রিক। আমরা এই ফাইল নেমে ক্লিক করলাম, দেখুন এখানে অ্যান্ড তারপর একটা থার্ড ব্র্যাকেট, তারপর ফাইল, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ। বাইরে ক্লিক করি, দেখুন এখানে এক্সেল ম্যাজিক ট্রিক এটা শো করছে। আমরা আবার এটাতে ক্লিক করি। এখন যদি শিট নেমে ক্লিক করি তাহলে এখানে ট্যাব এই শব্দটা আসছে। যদি আমরা এটার বাইরে ক্লিক করি তাহলে আমার শিট নেমটা এখানে চলে আসবে। আমার শিটের নামটা হচ্ছে এখানে T59। আমাদের এখানে দেখুন T59 শো করছে। আবার ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হলো। এবারে আমরা একটা কনস্ট্যান্ট টেক্সট লিখি। যদি আমরা এখানে এই অ্যাম্পারস্যান্ড সাইন এবং থার্ড ব্র্যাকেট ব্যবহার না করে কোনো টেক্সট লিখি, ধরুন বাংলাদেশ পোস্ট অফিস এর প্রথম লেটারগুলো আমরা লিখি BPO। BPO লেখার পরে তারপর যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন প্রত্যেকটা পেজে BPO লেখা চলে আসছে। দেখুন এখানে প্রত্যেকটা পেজে BPO লেখা আসবে, এখানেও BPO লেখা আসছে, এর পরবর্তী পেজটাতেও BPO লেখা আসবে। এভাবে সমস্ত পেজে একই টেক্সট নেওয়ার জন্য এভাবে লেখার প্রয়োজন। এখন আমরা কিভাবে পেজ নাম্বারটা কাস্টমাইজ করতে চাই? ধরুন আমরা এখানে পেজ নাম্বারটা লিখতে চাই GPO পোস্ট কোড পেজ 1 আউট অফ 28। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে ফিক্সড টেক্সটগুলো লিখে নিলাম GPO পোস্ট কোড। দেখুন GPO পোস্ট কোড পেজ আমি এই পর্যন্ত লিখলাম। এরপরে যদি আমি কমান্ড ব্যবহার না করি তাহলে একই রকমের লেখাটা শো করবে, অর্থাৎ কনস্ট্যান্ট লেখাটাই শো করবে। তাহলে পেজ 1 লেখার জন্য এখানে 1 লেখার জন্য আমার প্রথমে অ্যাম্পারস্যান্ড সাইন চিহ্ন দিতে হবে, এরপরে থার্ড ব্র্যাকেট, তারপর লিখতে হবে পেজ। পেজ লেখার পরে তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে শো করবে পেজ 1 সিকোয়েন্সিয়ালি, এখানে 1, দ্বিতীয় পেজে পেজ 2, তৃতীয় পেজে পেজ 3, এভাবে শো করবে। এবারে আমরা লিখতে চাই আউট অফ 28। তাহলে আউট অফ এই অংশটুকু আমরা ম্যানুয়ালি লিখে দিলাম, তারপরে স্পেস দেই। এরপরে আমরা 28 এটা হচ্ছে টোটাল পেজ নাম্বার। তো সেক্ষেত্রে আমাদের কমান্ড প্রয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আবার অ্যাম্পারস্যান্ড সাইন চিহ্ন দেই, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর লিখলাম পেজেস। পেজেস লেখার পরে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখুন আমরা এই অংশটুকুকে কাস্টমাইজ করে নিলাম, অর্থাৎ GPO পোস্ট কোড পেজ এই অংশটুকু কনস্ট্যান্ট, তারপরে এই অংশটুকু দ্বারা বোঝাবে 1 2 3 এভাবে সিকোয়েন্সিয়ালি পেজ আকারে হবে।
এরপরে আউট অফ, তারপরে এখানে পেজেস দিলাম। পেজেস শব্দের অর্থ হচ্ছে এখানে আমাদের টোটাল পেজটা শো করবে। যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন এখানে জিপিও পোস্ট কোড পেজ 1 আউট অফ 28। এরপর যদি আমরা সেকেন্ড পেজে যাই, আমরা একটু ড্র্যাগ করে নিচে আসি, নিচে আসার পর তারপরে দেখুন এখানে সেকেন্ড পেজে পেজ 2 আউট অফ 28 এভাবে শো করবে। তো এভাবে বিভিন্ন পেজকে কাস্টমাইজ করা যায়। যদি কমান্ডগুলো জানা থাকে তাহলে বিভিন্ন পেজকে বিভিন্নভাবে নিজেদের মতো করে কাস্টমাইজ করা যায়। এবারে আরেকটা বিষয় দেখাবো। ধরুন আমরা এই অংশটুকুকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা প্রথম পেজকে 1 নাম্বার পেজ শো না করে প্রথম পেজকে আমরা 10 নাম্বার পেজ শো করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে পেজ কমান্ড লিখতে হলে আমাদের এম্পারস্যান্ড সাইন চিহ্ন, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে পেজ, এভাবে লেখার পরে তারপরে আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে যদি আমরা 10 নাম্বার পেজ করতে চাই এই প্রথম পেজটাকে, তাহলে প্লাস চিহ্ন দিতে হবে, তারপরে লিখতে হবে এখানে 9, অর্থাৎ এই অংশটুকু দ্বারা বোঝায় 1 নাম্বার পেজ, তারপরে +9 এটা যদি আমি দেই তাহলে 10 নাম্বার পেজ শো করবে। তবে অবশ্যই 9 এর পরে একটা স্পেস দিবেন। যদি 9 এর পরে স্পেস না দেওয়া হয় তাহলে এক্ষেত্রে 19 শো করতে পারে। কাজেই 9 এর পরে একটা স্পেস দেওয়া অবশ্যই জরুরি। এবার যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন এখানে প্রথম পেজটাকে 10 শো করছে। এভাবে যদি আমরা শুরু থেকে পেজ বাড়াতে চাই তাহলে এভাবে বর্ধিত করা যাবে। এটা তো গেল পেজ নাম্বার। এবারে আমরা আরো কিছু অপশন দেখি। ধরুন আমরা যদি এখানে স্কেলিং সম্পর্কে দেখতে চাই, এখানে আমাদের কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। এখানে আরেকটা বিষয় রয়ে গিয়েছে যেটা কিনা পিকচার। এই পিকচারের এই অংশটা আমি একটু পরে দেখাবো। তার আগে আমরা একটু স্কেলিং এর এই বিষয়টা একটু দেখে আসি। এখানে যদি ডিফারেন্ট ফার্স্ট পেজ যদি এইটা টিক মার্ক দেওয়া থাকে, চেক মার্ক দেওয়া থাকে, তাহলে এক্ষেত্রে এইখানে যেই টেক্সটটা হবে এই টেক্সটটা শুধুমাত্র প্রথম পেজের বেলায় কার্যকর হবে, অন্য কোনো পেজের বেলায় এটা কার্যকর হবে না। দেখুন প্রথম পেজে বাংলাদেশ শব্দটা আসছে। এবারে যদি দ্বিতীয় পেজে আমরা যাই বা তৃতীয় পেজে যাই তাহলে দেখুন দ্বিতীয় বা তৃতীয় পেজে কোথাও হেডারে বাংলাদেশ শব্দটা নেই। আমরা আবার প্রথম পেজে ফিরে যাই। যদি আমাদের এটা এভাবে চেক মার্ক করা না থাকে তাহলে এক্ষেত্রে প্রথম পেজে যে টেক্সটটা লেখা হবে সমস্ত পেজের জন্য সেই টেক্সটটাই প্রযোজ্য হবে। যদি এটা টিক মার্ক করা থাকে ডিফারেন্ট ওয়ার্ড অ্যান্ড ইভেন পেজ, এটা দ্বারা বোঝায় বিজোড় পেজগুলোতে এক ধরনের হেডার ফুটার ক্রিয়েট করা যাবে এবং জোড় পেজগুলোতে আরেক ধরনের হেডার ফুটার ক্রিয়েট করা যাবে। ধরুন এখানে আমি একটা কনস্ট্যান্ট টেক্সট লিখলাম, আমি আমার নামের প্রথম অংশ লিখলাম, তারপর যদি বাইরে ক্লিক করি তাহলে প্রথম পেজে এই মাসুম এই শব্দটা চলে আসছে। দেখুন দ্বিতীয় পেজে এই শব্দটা নেই, এখানে মাসুম এই শব্দটা নেই, কিন্তু তৃতীয় পেজে আবার এই শব্দটা থাকবে। দেখুন এখানে তৃতীয় পেজে যাই, আমরা তৃতীয় পেজে গেলাম, দেখুন তৃতীয় পেজে এখানে মাসুম শব্দটা আছে। যদি আমরা দ্বিতীয় পেজে, ধরুন এই দ্বিতীয় পেজে এখানে আমি আমার নামের দ্বিতীয় অংশটা লিখে দিলাম পারভেজ, এখানে এটা লিখে দেওয়ার পরে তারপর যদি বাইরে ক্লিক করি দেখুন আমাদের চতুর্থ পেজে আবার এটা শো করবে। তৃতীয় পেজে রয়েছে মাসুম, এরপরে চতুর্থ পেজে, এটা হচ্ছে আমাদের চতুর্থ পেজ, এই চতুর্থ পেজে এখানে পারভেজ এটা শো করছে। এভাবে ওয়ার্ড এবং ইভেন পেজগুলোকে অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যক পেজগুলোকে এই চেক মার্ক দ্বারা আলাদা করা যায়। আমরা এটাকে আনচেক করে দিলাম যাতে সমস্ত কিছু একরকমের হয়ে যায়। এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এবার আমরা দেখব স্কেল উইথ ডকুমেন্ট। এই স্কেল উইথ ডকুমেন্ট এটা চেক মার্ক থাকলে কি হয় এটা আমরা দেখব। এখন এটা দেখার জন্য আমরা এখানে একটা নাম লিখলাম। ধরুন আমি এখানে আমার এক ভাইয়ের নাম লিখলাম ফজলুল হক, যিনি কিনা আমাকে স্কেল উইথ ডকুমেন্ট এটার ধারণা দিয়েছিলেন। ফজলুল হক নামটা লিখলাম, লেখার পরে এখন এই নামটাকে আমি একটু ফরম্যাট করি। আমরা হোমে যাই, হোম ট্যাবে যাওয়ার পরে তারপরে এটাকে আমরা ফরম্যাট করলাম, সাইজটাকে একটু বর্ধিত করে দিলাম। একটু সাইজটাকে বর্ধিত করে দেওয়ার পরে তারপর যদি বাইরে ক্লিক করি আমাদের এই সাইজটা বড় হলো। এখন দেখুন যদি স্কেল উইথ ডকুমেন্ট এই কথাটা এই অপশনটা যদি চেক মার্ক করা থাকে তাহলে যদি এখানে প্রিন্ট করার সময় পার্সেন্টেজটা ছোট করে দেই, অর্থাৎ আমরা পেজ লেআউটে যাই, পেজ লেআউটে যাওয়ার পরে তারপরে যদি এখানে পার্সেন্টেজটা ছোট করে দিই, এখানে 100% রয়েছে, যদি এখানে আমরা 50% করে দেই, তারপর যদি বাইরে ক্লিক করি এবারে দেখুন এটা 50% জুম হয়ে প্রিন্ট হবে। যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই কন্ট্রোল F2 প্রেস করি তাহলে দেখুন এটা 50% প্রিভিউ আকারে শো করছে। এখন এই লেখাটা এটাও 50% চলে আসছে, যেহেতু আমাদের স্কেল উইথ ডকুমেন্ট এটা চেকমার্ক ছিল, যে কারণে এই ডকুমেন্টের ফন্ট সাইজ 50% হওয়ার সাথে সাথে
এই হেডার এবং ফুটার এর সাইজ 50% হয়ে গিয়েছে। আমরা এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পরে আমরা এটাকে 100% করে দিই। 100% করে দিলাম। 100% করে দেওয়ার পরে এরপরে এই অংশে আসার পরে তারপরে যদি ডিজাইন ট্যাবে যাই, এখানে যাওয়ার পরে যদি স্কেল উইথ ডকুমেন্ট এটা যদি চেক মার্ক না থাকে, আনচেক থাকে, তারপরে বাইরে ক্লিক করি। বাইরে ক্লিক করার পরে এখানে যদি এবার 50% করে দিই, দেখুন এখানে এবার 50% করে দিলাম, তারপর বাইরে ক্লিক করলাম। এখন এবারে যদি আমরা প্রিন্ট করি বা প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখুন আমাদের এই ডকুমেন্ট সাইজটা 50% হওয়া সত্ত্বেও এই নামটা অর্থাৎ হেডারে যে নামটা লিখেছিলাম এই নামটা 100%ই রয়েছে। এটা কিন্তু ডকুমেন্টের ফন্ট সাইজ চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়নি। এটাই হলো স্কেল উইথ ডকুমেন্ট। আমি আবার এটাকে 100% করে দিলাম। এবারে স্কেল উইথ ডকুমেন্ট শেখা হলো, আমরা এটাকে চেকমার্ক করে দেই। এবারে রয়েছে অ্যালাইন উইথ মার্জিনস, অর্থাৎ আমরা যতটুকু মার্জিন রেখেছি আমাদের হেডার এবং ফুটার ততটুকু মার্জিনে থাকবে যদি আমাদের এটা চেক মার্ক করা থাকে। যদি এটা আনচেক করা থাকে তাহলে এক্ষেত্রে মার্জিনটা একটা ডিফল্ট মার্জিনে চলে যাচ্ছে, অর্থাৎ এক্সেলের বাই ডিফল্ট যে মার্জিনটা থাকে সেই মার্জিনে হেডার এবং ফুটারটা চলে যাচ্ছে। কিন্তু যদি এটা আমরা সিলেক্ট করে দিই তাহলে আমরা যতটুকু ডকুমেন্টের মার্জিন করে দেব ঠিক ততটুকু মার্জিনে এই হেডার এবং ফুটারটা থাকবে। এটাই হচ্ছে অ্যালাইন উইথ মার্জিনস। আশা করছি এই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবারে আমরা দেখব কিভাবে পিকচার ইনসার্ট করা যায় এবং এই পিকচারকে কিভাবে ফরম্যাট করা যায়, এই বিষয়টা আমরা দেখব। তো চলুন একটা পিকচার ইনসার্ট করি। আমরা পিকচারটাকে এই হেডার এবং ফুটারের মাঝখানে ইনসার্ট করতে চাই। আমরা এটাতে ক্লিক করলাম, এই সেন্টারের বক্সটা সিলেক্ট করলাম। এবারে যদি পিকচারে ক্লিক করি তাহলে আমাদের এখানে বলবে একটা পিকচার অ্যাড করার জন্য। আমরা ডেস্কটপে গেলাম, এখানে একটা পিকচার আমি সিলেক্ট করে রেখেছি, বাংলাদেশ পোস্ট অফিসের একটা লোগো। আমরা এটাকে সিলেক্ট করে তারপর যদি ইনসার্ট করি তাহলে দেখুন এখানে পিকচার নামে এই শব্দটা এখানে চলে আসছে, অর্থাৎ এখানে পিকচার ইনসার্ট হয়ে গেল। যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখুন এখানে পিকচারটা শো করছে। এখানে একটা বিষয়, এখানে পিকচারটার রেজুলেশন অনেক বড় বিধায় এখানে অনেক বড় হয়ে শো করছে। এখন এই পিকচারটাকে আমরা ছোট করতে চাই, তাহলে ছোট করার জন্য আমাদের কি করতে হবে? এই ফরম্যাট পিকচার এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আমাদের এই ডায়লগ বক্সটা ওপেন হবে। এটাই হলো ফরম্যাট পিকচারের মূল ডায়লগ বক্স। এখান থেকে আমরা হাইট এবং ওয়াইড সিলেক্ট করে দিতে পারি। যদি আমরা এখান থেকে হাইট কমাই দেই, এখানে 10.67 ইঞ্চি রয়েছে, আমরা এটাকে কমাই দিতে পারি। এখন এটা কমানোর জন্য আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে রয়েছে লক অ্যাসপেক্ট রেশিও। যদি এইটা চেক মার্ক করা থাকে তাহলে এটা কমানোর সাথে সাথে ওয়াইডও কমে যাচ্ছে। দেখুন এটা আমরা কমাই দিচ্ছি, তাতে ওয়াইড কমে যাচ্ছে এবং এখানে হাইট এবং ওয়াইডের পার্সেন্টেজও কমে যাচ্ছে। কিন্তু যদি এটা আনচেক করা থাকে, চেক মার্ক না করা থাকে, তাহলে একটা একটা করে কমাতে হবে। এটা কমে যাবে কিন্তু সেক্ষেত্রে ওয়াইড আমাদের কমবে না, ওয়াইড ঠিক থাকবে। আর ওয়াইড কমালে হাইট কমবে না, হাইট ঠিক থাকবে। কিন্তু লক অ্যাসপেক্ট রেশিও এটা যদি চেক মার্ক করা থাকে তাহলে এই দুটো কমালে একসঙ্গেই কমে যাবে। দেখুন আমরা একসঙ্গে এটাকে কমিয়ে দিচ্ছি। আমরা এটাকে কমিয়ে দিই, কমিয়ে দিয়ে এটাকে আমি 0.5 এ নিয়ে আসি। 0.5, আচ্ছা 0.57 এ নিয়ে আসা হলো। এবার যদি আমরা ওকে করি তাহলে দেখুন এখানে হাইটও 0.57 ইঞ্চি আর ওয়াইডও 0.57 ইঞ্চি। ওকে করলাম, দেখুন এবার বাইরে ক্লিক করি, এখানে লোগোটা শো করছে 0.57 ইঞ্চি এই আকারে শো করছে। এবারে আমরা আবার একটু ফরম্যাট পিকচারে যাই। ফরম্যাট পিকচারে যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ। এই রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ এটি কি? এটা হলো আমাদের অরিজিনাল যে পিকচারটা ছিল এই অরিজিনাল পিকচারের তুলনায় আমরা এখানে যে পিকচারটা করেছি অর্থাৎ 0.57 ইঞ্চি হাইট এবং 0.57 ইঞ্চি ওয়াইড, এই যে পিকচারটা আমাদের এখানে ইনসার্ট করে রাখা হয়েছে এই পিকচারটা কতটুকু, কত পার্সেন্ট সেটা শো করবে যদি আমাদের এটা রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ সিলেক্ট করা থাকে। যদি এটা সিলেক্ট করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অরিজিনাল পিকচারের সাথে এই সাইজের পিকচারটাকে কম্পারিজন করা হচ্ছে না, তখন সেক্ষেত্রে এটা 100% বা একটু ফ্লাকচুয়েট করে 99% শো করছে। কিন্তু যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে অরিজিনাল পিকচারের তুলনায় এটা যত পার্সেন্টেজ এটা তত পার্সেন্ট শো করছে এখানে। এখন আমরা এই পিকচার ট্যাবে আসি। এই পিকচার ট্যাবে যাওয়ার পরে এখানে একটা জিনিস রয়েছে ক্রপ ফ্রম। আমরা জানি ক্রপ শব্দের অর্থ হচ্ছে ছেঁটে ফেলা, অর্থাৎ যদি আমরা এখান থেকে একটু ক্রপ করে দেই, ধরুন এখানে আমরা লেফট থেকে 3.1 ইঞ্চি ক্রপ করে দিলাম, তারপর যদি ওকে করি তাহলে দেখুন এখানে আমাদের অ্যাকচুয়াল পিকচারটা যতটুকু ছিল ওই পিকচারটা থেকে 3.1 ইঞ্চি ক্রপ করলে যতটুকু থাকতো ততটুকু এখানে শো করছে।
আমরা আবার এখানে যাই, এখানে যাওয়ার পর তারপর ফরম্যাট পিকচারে আসি, ফরম্যাট পিকচারে যাওয়ার পর এখান থেকে পিকচারে যাই। এরপর আমরা ইচ্ছা করলে টপের থেকে ক্রপ করতে পারি, তারপরে রাইট অথবা বটম থেকে ক্রপ করতে পারি। আর এখানে রিসেট বাটন রয়েছে, যদি রিসেট বাটনে ক্লিক করি তাহলে 0 0 শো করবে, অর্থাৎ আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে। আর এখানে রয়েছে ইমেজ কন্ট্রোল, এটার মধ্যে রয়েছে কালার। কালারের ক্ষেত্রে যদি আমরা এখানে গ্রে স্কেল সিলেক্ট করে দিই তাহলে দেখুন, তারপর যদি ওকে করি তাহলে কি হয় দেখুন, এখানে আমাদের পিকচারটা গ্রে অবস্থায় চলে আসছে, এখানে আর রেড কালারে নেই। আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপর আবার ফরম্যাট পিকচারে যাই, ফরম্যাট পিকচারে যাওয়ার পরে তারপর এখানে পিকচার আসার পরে আমরা এখান থেকে অটোমেটিক সিলেক্ট করে দেই যাতে আমাদের কালারটা পরিবর্তন না হয়। এখানে রয়েছে ব্রাইটনেস, যদি আমরা এখানে ব্রাইটনেস বাড়িয়ে দেই বা কমিয়ে দেই তাহলে এখানে আমাদের পিকচারের ব্রাইটনেস বেড়ে যাবে বা কমে যাবে। আর কন্ট্রাস্ট, এটা যদি আমরা বাড়িয়ে দেই বা কমিয়ে দেই তাহলে এখানে কন্ট্রাস্টও বেড়ে যাবে বা কমে যাবে। এখানে আরেকটা অপশন রয়েছে কম্প্রেস, যদি কম্প্রেসে আমরা ক্লিক করি তাহলে এখানে একটা ডায়লগ বক্স রয়েছে, যে ডায়লগ বক্সের মধ্যে রয়েছে অ্যাপ্লাই টু, এটার মধ্যে দুটো অপশন রয়েছে, তারপর চেঞ্জ রেজুলেশন, এটার মধ্যে কয়েকটা অপশন রয়েছে। দেখুন আমি প্রথমে চেঞ্জ রেজুলেশন অপশনটা বলি। আমাদের পিকচারের যে রেজুলেশন, এই রেজুলেশনটা যদি এখানে প্রিন্ট সিলেক্ট করা থাকে তাহলে 200 dpi এই রেজুলেশনে প্রিন্ট হবে। যদি এখানে ওয়েব স্ক্রিন এটা সিলেক্ট করে দেই তাহলে এখানে 96 রেজুলেশনে প্রিন্ট হবে। আর নো চেঞ্জ যদি দেই তাহলে আমাদের অ্যাকচুয়াল পিকচারের যে রেজুলেশনটা রয়েছে সেই রেজুলেশনে এখানে প্রিন্ট হবে। এখন যে বিষয়টা উল্লেখ্য যে এখানে অ্যাপ্লাই টু, এখানে সিলেক্টেড পিকচার, যদি এখানে আমরা সিলেক্টেড পিকচার এটাকে চেক মার্ক করে দিই তাহলে এখানে যে রেজুলেশনটা আমরা অ্যাক্টিভ করলাম এই রেজুলেশনটা শুধুমাত্র এই সিলেক্টেড পিকচারের বেলায় কার্যকর হবে। আর যদি ওয়াল পিকচার ইন ডকুমেন্ট এটা যদি সিলেক্ট করে দেই তাহলে এই ডকুমেন্টের হেডার এবং ফুটারে যত ধরনের পিকচার আছে সমস্ত পিকচারের ক্ষেত্রে এই ডিপিআইটা কার্যকর হবে, অর্থাৎ এই রেজুলেশনটা কার্যকর হবে। আর এখানে একটা অপশন রয়েছে কম্প্রেস পিকচার। কম্প্রেস পিকচার আপনারা জানেন, কম্প্রেস শব্দ অর্থ হচ্ছে সংকুচিত করে নিয়ে আসা, তাহলে সেক্ষেত্রে যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে যদি ওকে করা হয় তাহলে আমাদের পিকচারটাকে সংকুচিত করে নিয়ে আসবে। আর ডিলিটেড ক্রপ এরিয়াস অফ পিকচার্স, এটা হচ্ছে যে যেই এরিয়াটা ক্রপ করা হবে ওই এরিয়াটা ডিলিট হয়ে যাবে যদি এটা সিলেক্ট করা থাকে। আমরা ওকে করি, দেখুন এখানে একটা মেসেজ আসবে, মেসেজটা হচ্ছে কম্প্রেসিং পিকচার্স মে রিডিউস দ্য কোয়ালিটি অফ ইউর ইমেজ, অর্থাৎ যদি আমরা এটাকে কম্প্রেস করি তাহলে আমাদের ইমেজের কোয়ালিটি রিডিউস হয়ে যেতে পারে, কমে যেতে পারে, যে কারণে আমরা এটাকে কম্প্রেস করব না, আমরা ক্যান্সেল করে দিলাম। এটাকে ক্যান্সেল করে দেওয়ার পরে তারপর যদি ওকে করি তাহলে আমাদের হেডার এবং ফুটারে ফরম্যাটিং সম্পর্কে যত ধরনের বিষয় ছিল সমস্ত বিষয়গুলো ওকে হয়ে গেল। আমরা বাইরে ক্লিক করলাম, আমাদের হেডার এবং ফুটারের সমস্ত বিষয় কমপ্লিট। তো হেডার এবং ফুটার নিয়ে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।